আমার ধর্ম। পরিবর্তনের সংকল্প নিতে হবে। যাত্রাও শেষ, ধর্নাও শেষ। ততই বড় হামলা। এইটাই আমাদের দেশ। পূর্ব বর্ধমানে এবারেও বাজার গরম তৃণমূল কংগ্রেসের। 2021-এর বিধানসভা নির্বাচনে 16টি আসনের মধ্যে 16টিই জিতেছিল তৃণমূল কংগ্রেস। আর 26-এর নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষক অংশুমান কর অনুমান করছেন 16টির মধ্যে 15টি আসন তৃণমূল কংগ্রেস পাবেই। একটি আসন সম্ভবত পেতে পারে ভারতীয় জনতা পার্টি। সেখানেও সিপিআইএম ভোট কাটোয়া হিসেবে নাক গলাতে পারে বলেই মনে করছেন তিনি। বর্ধমান প্রথম বিধানসভা খন্দঘোষ টিএমসি দাঁড় করিয়েছে নবীন চন্দ্র বাগকে, বিজেপি দাঁড় করিয়েছে গৌতম ধারা এবং সিপিআইএম দাঁড় করিয়েছে রামজীবন রয়। এই খণ্ডঘোষে কিন্তু সিপিএম এর বেশ ভালো প্রভাব আছে, বামেদের খুব ভালো প্রভাব আছে এখনো। পূর্ব বর্ধমান জুড়ে সামগ্রিকভাবে বামেদের সংগঠনে অনেকটা ধস নেমেছে, কিন্তু খণ্ডঘোষে বেশ ভালোই প্রভাব আছে এখনো। এবং গতবারের এটা কিন্তু তৃণমূলের জেতা সিট এবং জয়ের মার্জিনও ছিল 20,000-এর উপরে। তো যেই কারণে আমি বলবো যে এই সিটে, এবং প্রার্থী ওরা একই দেখেছেন নবীন চন্দ্র বাগ, এই সিটে কিন্তু তৃণমূলের জেতার সম্ভাবনা খুবই বেশি আছে, তার কারণ বামেরা এখানে বেশ ভালো করবে আমার নিজের ধারণা এবারে। এবং সেই কারণে কিন্তু টিএমসি ওই মার্জিন ধরে রেখে জিতবে বলে আমার নিজের মনে হয়। বর্ধমান দক্ষিণ টিএমসি প্রার্থী খোকন দাস, বিজেপি প্রার্থী শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র, আর সিপিআইএম প্রার্থী হচ্ছে সুদীপ্ত গুপ্ত। এই বর্ধমান দক্ষিণেও তাই, যে প্রার্থী হয়েছে বামেদের একটা ভোট আছে, যে প্রার্থী বামেদের হয়েছে সুদীপ্ত গুপ্ত, একজন শিক্ষক এবং বেশ স্বচ্ছ ইমেজ আছে। খোকন দাস ওখানেরও বিধায়ক, এবারও তিনি টিকিট পেয়েছেন। এবং বরং বিজেপির যে প্রার্থী, গতবারে বিজেপির প্রার্থী বরং অনেক ভালো ছিল, এবারে কিন্তু বিজেপির প্রার্থীকে সেই অর্থে আপামর মানুষজন চেনে না। বর্ধমান শহরে কিন্তু বিজেপির বেশ মানে মানে সাংগঠনিক শক্তি আছে, উপস্থিতি যথেষ্ট ভালো, নানা রকমের কর্মসূচি নিয়মিত তারা নিয়ে থাকেন। গতবারও খোকন দাস কিন্তু মানে বিশাল মার্জিনে যে জিতেছিলেন তা না, আমার যতদূর মনে পড়ছে 8,000-এর মতো মার্জিন ছিল জয়ের। তো আমার নিজের ধারণা যে যেহেতু এবারও ওখানে বামেদের প্রার্থী খুব ভালো হয়েছে, বিজেপির একটা ভালো উপস্থিতি আছে। আরেকটা কথা বর্ধমান সম্বন্ধে বলতে হয়, বর্ধমানে কিন্তু একটা সংখ্যালঘু ভোট আছে, তো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর যেটা আমাদের মাথায় রাখতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমার নিজের ধারণা যে বামেদের প্রার্থীও ভালো হয়েছে, গতবারও বামেদের প্রার্থী ভালো ছিল, তারা একটা ভোট পাবেই। এবং বিজেপির প্রার্থী গতবারের চেয়ে আমি বলবো দুর্বল হয়েছে এবার বর্ধমান দক্ষিণে। খোকন দাস যিনি ছিলেন তিনিই আছেন। তো সেই সমস্ত জায়গা থেকে আমার ধারণা অ্যাডভান্টেজ টু তৃণমূল। জয়ের মার্জিন কি হবে না হবে, আগের বারের মতনই হবে কিনা সেটা বলা মুশকিল। রায়না কি বলছে? তৃণমূল থেকে দাঁড়িয়েছে মন্দিরা দোলই, বিজেপি থেকে দাঁড়িয়েছে স্টার, এবং এখানে সিপিআইএম ও প্রার্থী দিয়েছে সোমনাথ মাঝি। দেখো, এই সব জায়গাগুলোতেই কিন্তু তৃণমূল গতবার জিতেছিল, এবং তার একটা বড় কারণ হচ্ছে এই সমস্ত জায়গাতেই বামেদের একটা কোটারি ভোট আছে। গোটা পূর্ব বর্ধমান জুড়েই প্রায় সমস্ত জায়গাতেই বামেদের একটা কোটারি ভোট আছে, সেটা বামেদের ছেড়ে কিছুতেই যাবে না। তো সেইটা এখানেও এবারে, এবং তৃণমূল প্রার্থী বদল করেছে। শম্পা ধারা আগের বার ছিলেন আমার যতদূর মনে পড়ছে, তার জায়গায় নতুন প্রার্থী। তো সেটাও কিন্তু টিএমসির পক্ষে যাবে। জয়ের মার্জিন বিরাট বড় কিছু ছিল যে তেমনটা নয়, কিন্তু মানে খুব কমও আবার ছিল না। যেটা দেখতে পাচ্ছি গতবারের জয়ের মার্জিন ছিল প্রায় 18,000 ভোট, 18,205। ভালোই মার্জিন, মানে বিধানসভা নির্বাচনের দিকে ভালোই মার্জিন। আমার ধারণা আবারও তৃণমূলের অ্যাডভান্টেজ। প্রার্থী বদল করাটা একটা বড় ফ্যাক্টর, এখানে বড় ফ্যাক্টর তৃণমূলের পক্ষে হতে যাচ্ছে। মানে আপনার মনে হচ্ছে যে এখান থেকে প্রার্থী বদল হওয়া উচিত ছিল, এবং বক্তৃত্ব এবং তার মানে ভালো ফল তৃণমূল এই নির্বাচনে পাবে। জামালপুরে টিএমসি দাঁড় করিয়েছে ভূতনাথ মালিককে, বিজেপি দাঁড় করিয়েছে শ্রী অরুণ হালদারকে, এবং জামালপুর থেকে সিপিআইএম দাঁড় করিয়েছে সমর হাজরা।
এখানেও তাই, সমর হাজরা গোটা পূর্ব বর্ধমানে, আমি বারবার বলছি যে বামেদের একটা মানে নির্দিষ্ট ভোট আছে, সমর হাজরার একটা নির্দিষ্ট ভোট কিন্তু পাবেন। এবং এই সিটটা গত বছর আমরা যা দেখছি তাতে তৃণমূল জিতেছিল। গোটা পূর্ব বর্ধমানে গতবারের ফলাফল ছিল 16-0, তৃণমূল 16টা, বিজেপি 0, খাতাই খুলতে পারেনি বিজেপি। হ্যাঁ, তো সেটা মাথায় রাখতে হবে কিন্তু, যে তৃণমূলের বেশ শক্ত ঘাঁটি, একসময় লাল দুর্গ বর্ধমান, এখন তৃণমূলের বেশ শক্ত ঘাঁটি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার নিজের ধারণা এটাও অ্যাডভান্টেজ তৃণমূল, ডেফিনেটলি, মানে সমর হাজরা এখানেও একটা ফ্যাক্টর হবে। মন্তেশ্বরে আমরা দেখতে পাচ্ছি দুমুখী লড়াই, টিএমসি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দাঁড় করিয়েছে এবং বিজেপি দাঁড় করেছে সৈকত পাজাকে, সিপিআইএম কোনো প্রার্থী দেয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ইমেজ সাধারণ মানুষের কাছে খুব একটা ভালো না, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি যেমন বললাম যে বর্ধমান শহরে একটা মুসলিমদের উপস্থিতি আছে, গোটা পূর্ব বর্ধমান জেলাতেও কিন্তু সংখ্যালঘু একটা ভোট আছে, এবং সেই ভোটটা কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী ওর কেন্দ্রে, ভুলে গেলে চলবে না যে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি অতীত। হ্যাঁ, তিনি তারপরেও জিতেছেন কিন্তু আগের বার, ঠিক আছে, এবারেও তাই। মানে নানা ঘটনা ইতিমধ্যে উনি ঘটিয়েছেন, কলকাতায় বিরাট মিছিল, এসবই হয়েছে, এবং অসন্তোষ তৈরি করা, অশান্তি তৈরি করা সবই হয়েছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রার্থী করতে বাধ্য হয়েছেন। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে বিধানসভা নির্বাচন পর্যন্ত, লোকসভাতেও সেরকম ছিল, অতীতে ছিল, কিছু কিছু জায়গায় এখনো আছে হয়তো, প্রার্থী একটা ফ্যাক্টর কোনো কোনো জায়গায়, কিন্তু বাধ্য কেন হয়েছে অংশুমানদা? বাধ্য মানে ওই যে সংখ্যালঘু ভোট, একটা বিরাট বড় সংখ্যালঘু ভোট কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী তাঁর মানে ব্যক্তিগত ক্যারিশমাতে এবং তার যে ধর্মীয় পরিচয়, সেই পরিচয়ে তিনি এনে ফেলেন তৃণমূলের বাক্সে। সেই জায়গা থেকে কিন্তু সিদ্দিকুল্লাহ যে পারফরমেন্স, মানে গত বিধানসভার সময় মন্ত্রী হিসেবে, এবং ওই যে বললাম যে ওয়াক অফ নিয়ে যা যা উনি করেছিলেন, অশান্তি একেবারে কলকাতা শহরের বুকে, সেইগুলো কোনোটাই কিন্তু সিদ্দিকুল্লাহর পক্ষে প্লাস পয়েন্ট নয় একজন প্রার্থী হিসেবে, কিন্তু লোকাল স্থানীয় লেভেলে ওর একটা এমন প্রভাব তৈরি হয়েছে, এমন একটা কুকথা বলেছেন অতীতেও, কিন্তু তাও উনি জিতেছেন। এই কারণেই বলছি যে সংখ্যালঘু পরিচিতিটা এবং ওর যে অতীতটা, সেটা কিন্তু কোথাও একটা ওর পক্ষে আমি বলবো ঢালেরই কাজ করছে। আশ্চর্য মনে হলেও এটা সত্য, এবং সেখানে সিদ্দিকুল্লাহ আবারও জিতে যাবেন। কালনা টিএমসি দাঁড় করিয়েছে দেবপ্রসাদ বাগকে, বিজেপি দাঁড় করিয়েছে সিদ্ধার্থ মজুমদার, এবং সিপিআইএম দাঁড় করিয়েছে শর্মিষ্ঠা নাগ সাহা। এই কালনাতে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই একটা হতে পারে। গতবার 7,000 সামথিং ভোটে সম্ভবত টিএমসি জিতেছিল, খুব মানে বড় মার্জিন, সেটা আমি বলবো না কালনার প্রেক্ষিতে। এবং সেই জায়গা থেকে আমার নিজের ধারণা, বিজেপির কিন্তু কালনাতে একটা বড় জায়গা আছে এবং ভূমি আছে, এবং তার একটা বড় কারণ হচ্ছে যে ওই গোটা বেল্টটা মানে শ্রী চৈতন্যর একটা বিরাট বড় প্রভাব আছে, ধর্মীয় উন্মাদনা একটা ওখানে কাজ করে অনেক সময়। তো সেই সমস্ত জিনিস মাথায় রেখে আমি বলবো যে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এবং আমি আশ্চর্য হব না যে এবার যদি কালনা দিয়েই বিজেপি পূর্ব বর্ধমানে খাতা খুলে। অংশুমানদা, মেমরি নিয়ে একটু আলোচনা করব। টিএমসি দাঁড় করেছে রাসবিহারী হালদার, কিন্তু চমক হচ্ছে বিজেপি, মানব গুহ হঠাৎ করে দুদিন আগে মেমরি থেকে প্রার্থী হয়ে দাঁড়ালেন। সিপিআইএম প্রার্থী দিয়েছে মেমরিতে কৃষ্ণাতু ভদ্র, কিন্তু আমি মানব গুহ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। কি মানব গুহ প্রার্থী হবেন এটা অনেকেই কিন্তু মোটামুটি বুঝতে পারছিলেন না। খুব যে মানে অস্বাভাবিক কোনো মুভ তা না, অস্বাভাবিক মানে একেবারেই নয়, আমি রাদার বলবো। হয়তো মানে একজন এরকম ধরনের জনপ্রিয় মুখ, হ্যাঁ, ইউটিউবার, তাকে প্রার্থী করবে কিনা বিজেপি, সেটা নিয়ে কারো কারোর মনে একটা প্রশ্ন ছিল, কিন্তু আমি খুব একটা আশ্চর্যিত হইনি। কিন্তু আমি তাতেও বলবো যে দেখো, এইখানে যদি তুমি ব্যক্তি মানে কারিশমার কথা বলো, আমি বলবো যে ওই সিটটা কিন্তু মানব গুহর পক্ষে টাফ আছে। তার একটা কারণ হচ্ছে যে তৃণমূলের যে প্রার্থী রাসবিহারী, তার স্থানীয় একটা বেশ প্রভাব আছে গোটা বর্ধমান জেলা জুড়েই, বর্ধমান শহরেও। বর্ধমান শহর থেকে মেমারি দূরত্ব খুব অল্প একটুখানি,
রাসবিহারীকে প্রার্থী করেছে তৃণমূল, এবং জয়ের ব্যবধানটা মেমারিতে যদি আমরা দেখি গতবার ছিল 23,078 ভোট, যেটা কিন্তু বিধানসভা নির্বাচনের কেন্দ্রের পক্ষে যথেষ্ট। মানবগুলোর পক্ষে একা সম্ভব নয় মানে ইন্ডিভিজুয়াল ক্যারিশমা দিয়ে এই জয়ের ব্যবধানকে মুছে দেওয়া। হ্যাঁ, তো এবং যিনি কখনো আগে মাঠে ঘাটে কোনো অভিজ্ঞতাই তার নেই, কোনো রাজনৈতিক করার যে অভিজ্ঞতাই অভিজ্ঞতা নেই। একদম। তো সেটা হয়তো বড় ফ্যাক্টর অনেক সময় হয় না। কেন হয় না? মানে পশ্চিমবঙ্গের ভোট মোটামুটি একটা ব্যক্তি দেখে যতটা হয় তার চেয়ে বড়, যেটা বারবার বলছিলাম যে দলীয় আনুগত্য, এই দলকে পছন্দ করি, আমি কি সুযোগ সুবিধা পাচ্ছি না পাচ্ছি, সেইগুলো বিরাট বড় বড় ফ্যাক্টর হয়েছে। বর্ধমান উত্তর নিশীথ কুমার মালিক দাঁড়িয়েছে টিএমসি থেকে, সঞ্জয় দাস বিজেপি থেকে, এবং সিপিআইএম থেকে দাঁড়িয়েছে মামুনি মণ্ডল রয়। দেখো, এটাও একটা তাই এমন একটা কেন্দ্র যেখানে মোটামুটি টিএমসির জয় নিশ্চিত। হ্যাঁ, নিশীথ কুমার মালিক গতবারেরও প্রার্থী, বিধায়ক ছিলেন, এবং জয়ের ব্যবধানও ছিল ভালোই, যা দেখছি 17,268। এবং সিপিআইএম এর যে প্রার্থী, সেই প্রার্থী এখানে যে খুব শক্তপোক্ত প্রার্থী আমি তাও বলবো না, কাজেই মানে লড়াইটা আবারও হবে মূলত বিজেপি এবং তৃণমূল, এবং আমার ধারণা যে নিশীথ কুমার মালিক আবার জয়ী হবেন এই জায়গাটা। ভাতার কোথায় দাঁড়িয়ে আছে? তৃণমূল ক্যান্ডিডেট শান্তনু কোনের, সিপিআইএম দাঁড় করিয়েছে হাসিনা খাতুনকে, এবং বিজেপি সৌমেন কারফা। দেখো, ভাতারের যে জয়ের ব্যবধান গতবার ছিল, সেটা বোধহয় পূর্ব বর্ধমানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে ভাতার কেন্দ্রে, যদি আমি না খুব ভুল বলে থাকি, ভাতার না সবচেয়ে বেশি নয়, দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 31,741। তো এই জায়গা থেকে মানে এমন কিছু ঘটেনি যেটা বারবার আমি বলছি যে এতটা ভোট তৃণমূলের দিক থেকে সরে যাবে, ভাতার তৃণমূল ধরে রাখবে। অংশুমানদা, একটা অদ্ভুত কন্ট্রাস্টিং দেখুন, পূর্বস্থলী দক্ষিণ থেকে তৃণমূল দাঁড় করিয়েছে স্বপন দেবনাথকে, এই সিপিএম দাঁড় করিয়েছে প্রদীপ সাহাকে, আবার পূর্বস্থলী উত্তর থেকে তৃণমূল দাঁড় করিয়েছে বসুন্ধরা গোস্বামীকে। যে দুটো ক্ষেত্র, দুটোতেই একই সঙ্গে বলি যে স্বপন দেবনাথ তো দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক, এবং গোটা জেলা জুড়েই তার একটা রাজনৈতিক প্রভাব আছে, সমর্থক আছে, সংগঠনটা খুব ভালো বোঝেন, ওর আরো নানা রকমের মানে মানে জনপ্রিয় থাকার জন্য একজন নেতার আরো যা দরকার সেরকম নানা রকমের গুণাবলীও আছে, নাটক অভিনয় করেন, যাত্রা করেন। তো সেই সমস্ত জায়গা থেকে আমার ধারণা যে স্বপন দেবনাথ ওটা জিতবেনই ডেফিনেটলি, এবং গতবারের যে ভোটের ব্যবধান সেটাও মানে যথেষ্ট ছিল, খুব কম না, 17,410। আমি বরং কিন্তু বিজেপি ভালো জায়গা, মানে এটা ভাবার কোনো কারণ নেই যে ওখানে বিজেপি দুর্বল, যথেষ্ট শক্তিশালী। আসছে কাটওয়াতে তৃণমূল দাঁড় করিয়েছে রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে, কাটওয়া থেকে সিপিআইএম থেকে দাঁড়িয়েছে সঞ্জীব দাস। কাটোয়াতে এই রবীন্দ্রনাথ চ্যাটার্জি, একে হারানো অসম্ভব। আমার তো মনে পড়ছে না যে রবীন্দ্রনাথ চ্যাটার্জি কোনো নির্বাচনে কখনো হেরেছেন বলে। যে নির্বাচনে উনি দাঁড়িয়েছেন কাটোয়া থেকে উনি জয়ী হয়েছেন সবসময়। আগে মানে কংগ্রেসের থেকে দাঁড়াতেন জয়ী হতেন, এখন তৃণমূলের থেকে দাঁড়ান জয়ী হন। এই আসনটায় যতই যা কিছু হোক, আমি তো বলবো রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া ধরে রাখবেন প্রশ্নহীন ভাবে। আসছি কেতুগ্রামে, টিএমসি থেকে দাঁড় করিয়েছে শেখ শেহনওয়াজকে, বিজেপি দাঁড় করেছে অনাদি ঘোষকে, এবং সিপিআইএম কাউকে দাঁড় করায়নি। আবার টিএমসি ধরে রাখবে যে প্রার্থী, তাকে নিয়েও শেখ শাহনাজ, তাকে নিয়েও বিরাট কোনো মানে ক্ষোভ বিক্ষোভ আমি অন্তত দেখিনি। তো যে কারণে কেতুগ্রাম কিন্তু মোটামুটি ধরে রাখবে। আউশগ্রাম তৃণমূল দাঁড় করিয়েছে শ্যামা প্রসন্ন লোহারকে, বিজেপি দাঁড় করিয়েছে শ্রীমতী কলিতা মাঝিকে, আর সিপিআইএম থেকে দাঁড়াচ্ছে চঞ্চল মাঝি। এখানেও তাই, এটা এমন একটা সিট যেটা বিরাট কোনো পরিবর্তন হবে না। 12,000-এর মতো ডিফারেন্সে টিএমসি গতবার জিতেছিল, আমার ধারণা এবারও ওরা ওই জায়গা ধরে রাখবে। অংশুমানদা, মঙ্গলকোট কোথায় দাঁড়িয়ে আছে? তৃণমূল থেকে দাঁড়িয়েছে অপূর্ব চৌধুরী, বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে শিশির ঘোষকে, এবং সিপিআইএম থেকে প্রার্থী করা হয়েছে মিরাজ আলমকে। দেখো, এই অপূর্ব চৌধুরীর মঙ্গলকোট অঞ্চলে
সাধারণ মানুষের কাছে কিন্তু বেশ একটা গ্রহণযোগ্যতা আছে। একেবারে অস্বীকার করা যাবে না সেটা। এবং সেই জন্য তৃণমূল প্রার্থী পরিবর্তনও করেনি আমার ধারণা। এবং গতবারে জয়ের ব্যবধান ছিল অনেকখানি, 22,337 ভোটে অপূর্ব চৌধুরী জিতেছিলেন। এবং আমি নিজে বেশ কয়েকবার মঙ্গলকোটে গিয়ে দেখেছি যে মঙ্গলকোটে কিন্তু সাধারণ মানুষের কাছে ওর একটা গ্রহণযোগ্যতা আছে। সেই জায়গা থেকে আমার ধারণা আবারও টিএমসি এই সিট ধরে রাখবে, অপূর্ব চৌধুরী জিততে চলেছে। আসছে লাস্ট বিধানসভা অঞ্চুমান্দা গালসি, তৃণমূল থেকে দাঁড়িয়েছে অলোক কুমার মাঝি এবং সিপিআইএম থেকে দাঁড়িয়েছে মণিমালা দাস। এই গলসিটাও তাই, মানে এটাও একটা সংরক্ষিত আসন এবং আমার নিজের ধারণা যে গলসিতে তৃণমূলের একটা বিরাট জয় ছিল। হ্যাঁ, মানে বড় ব্যবধানে জয় ছিল গলসিতে, প্রায় 19,000 সামথিং, ওই 20,000-এর কাছাকাছি জয়। তো সেই পরিমাণ ভোট রাতারাতি ওইদিকে যাবে না। এবং এখানেও একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতি আছে, ভালোই উপস্থিতি আছে, এই গোটা বেল্টটাতেই আসলে আছে। তো সেইটা কিন্তু তৃণমূলের পক্ষে যাবে, মানে সংখ্যালঘু ভোট যে বিরাট বিভাজিত হবে আমার সেটা একদমই মনে হচ্ছে না। এবং যে জন্য আমি বলবো যে গলসিতেও কিন্তু অ্যাডভান্টেজ গোজ টু তৃণমূল।